হবে না, কেন ওই 7A তো আর নাই এখন। এখন এই প্রশ্নটা আমার কাছে করা হয়েছিল, আমি ওই জন্যই উত্তর দিয়েছি যে ডক্টর ইউনূস যখন এসছে অবশ্যই সেখানে এটি একটা পরিবর্তন ছিল, এবং সেখানে গণ অভ্যুত্থান হিসেবে এটাকে বলা হচ্ছে, কারণ অনেক মানুষ সেখানে এই পরিবর্তন চেয়েছিল। কে কিভাবে চেয়েছিল সেটা ভিন্ন দৃষ্টি। কারণ আপনার 5ই আগস্টে আমার দৃষ্টিতে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, মোর দ্যান 50%, মানে একটা মেজরিটি পিপুলই চেয়েছিল ক্ষমতার পরিবর্তন, যেহেতু গণতন্ত্র, আইনের শাসন অনেক দুর্বলতা দেখা দিয়েছিল। কিন্তু ঠিক 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে যখন দেখা গেল যে ওই প্রত্যাশাটা, মানুষ যে প্রত্যাশার কারণে পরিবর্তন চেয়েছিল সেটা ছিনতাই হয়ে গেছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অপর একটা গ্রুপ ছিল যারা নাকি মেটিকুলাস ডিজাইন করেছিল, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তারা যখন বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙা শুরু করলো, স্বাধীনতার বিভিন্ন স্মৃতি ধ্বংস শুরু করলো, এবং যখন বলা শুরু করলো যে আপনার জাতীয় সংঘ পরিবর্তন করতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, ঠিক তখনই এই যে একটা বড় অংশ মানুষ তারা তখন বুঝে গেল যে আমাদের যে চাওয়াটা, সেই চাওয়াটা আর থাকলো না, এটা অ্যাডভোকেট ছিনতাই হয়ে মঞ্জিল গেল। মোর্শেদ, এই যে জুলাই দিবস বলে একটা মানে দিবস ঘোষণা করা হয়েছে, এবং সেই দিবসে বিভিন্ন আলোচনায়, বিশেষ করে আব্দুল কাদের নামে একজন ছাত্র নেতার আলোচনায় বেরিয়ে গেল যে সেনাবাহিনী সিগন্যাল দেওয়ার পরপরই তারা এক দফা ঘোষণা করেছিল সেই ইয়েতে। তাহলে এটা আপনি গণ অভ্যুত্থান কি করে বলবেন? এক নাম্বার কথা, কারণ সেনাবাহিনী তাদেরকে সিগন্যাল দিয়েছিল, এবং সেনাবাহিনী বলেছিল তারা সরকারের নির্দেশ মানবে না, তারা এই যে জনগণ যাদেরকে আমরা বলছি তাদের কথা মানবে। তাহলে এটাও তো এক ধরনের সেনা কুই হয়ে গেল, হলো নাকি? আমরা দেখলাম যে বঙ্গভবনে কে গেলেন? বঙ্গভবনে গেলেন ওয়াকারুজ্জামান। বঙ্গভবনে উনি গেলেন আমার উপর আস্থা রাখেন, এবং উনি ডাকলেন রাজনীতি মানে মানে রাজনৈতিক দলগুলোকে, এবং উনি মানে ক্ষমতার কেন্দ্রেই অবস্থান করলেন মানে ডক্টর ইউনূস না আসা পর্যন্ত। মানে উনি ক্ষমতা নিজের হাতে না রেখে দিয়ে দিলেন ডক্টর ইউনূসের মানে প্রদান করে। না হলে আর ইউনূসের পাশে যদি উনি না থাকতেন বা সেনাবাহিনী না থাকতো সমর্থন, তাহলে কি এটা এই গণ অভ্যুত্থান থাকতো? না, অবশ্যই, কারণ আপনার দৃষ্টিভঙ্গিটা এইভাবে আমি আলোচনা করি দেখি। সেটা হলো, ধরেন 90-এর গণ অভ্যুত্থান, সেটিও যখন নুরুদ্দিন যদি না বলতো যে আমি আর্মি নামাবো না, তাহলে ওই গণ অভ্যুত্থানও সফল হতো না। কারণ আপনি জানেন যে তৃতীয় বিশ্বের দেশে আর্মি হলো একটা বেসিক বড় ফোর্স। আর্মি যদি গভর্নমেন্ট থেকে তাদের সাপোর্ট তুলে নেয়, তাহলে ওই সরকার পতন করে। এবং আপনার 3রা আগস্টেও প্রধানমন্ত্রীর বাসায় এই সেনাবাহিনীর প্রধান সকলের কিন্তু মিটিং হচ্ছিল। সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাই ছিলেন, এবং তারা বলেছিলেন তারা এটা করবেন। কিন্তু ততদিন পর্যন্ত আপনি 5ই আগস্টের ঘটনা একটা, আর এর আগে আমি যেটা বলছি, সেখানে মানুষ যে এর আগে পরিবর্তনের কথা বলেছেন, এবং সেখানে যে রাস্তায় লোকজন ছিল, শুধু বিএনপি জামাত না, সাধারণ মানুষ। এবং কি আপনি জানেন যে আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পিএস আপনার বড়ুয়া, ও ব্যারিস্টার বড়ুয়া, যে সে কিন্তু কয়েকদিন আগে বলেছেন, এবং আওয়ামী লীগের আরো একজন নেতা বলেছেন, এবং আমাদের অভিজ্ঞতা যে আওয়ামী লীগের অনেক লোকজন, আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ সমর্থক, তারাও চেয়েছেন এইভাবে দেশ চলবে না, কারণ দুর্নীতি অন্য অন্য কারণে পরিবর্তন চেয়েছিলেন। এটাকে আমি কোনোভাবেই বলবো না, আমার অ্যানালাইসিস এটা আসবে না যে এই পরিবর্তনটা মানুষ চায় নাই, চেয়েছিল। কিন্তু সেই পরিবর্তনটা যে উদ্দেশ্যে চেয়েছিল সেইটা ওই 1 মাসের মধ্যে যখন নাকি দেখলো যে এটা ছিনতাই হয়ে গেছে, তখন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, এবং তারা হতাশ হয়ে ঘরে বসে গেছে। এবং এই কারণেই কিন্তু আপনি দেখবেন প্রথম 2 মাস কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতা কোনো কথা বলেননি, তারা অবজার্ভ করেছেন কি হয়েছে। এবং আলটিমেটলি যখন মানুষের মধ্য থেকে এই জিনিসগুলো আসলো, 32 নম্বর ভাঙার পরে রিক্সাওয়ালা একজন ওখানে ফুল দিতে যায়, বা একজন নায়িকা ওখানে প্রতিবাদ করতে চায়, এটা কিন্তু একদম সিম্পল, এটা পলিটিক্যাল লোক না, সাধারণ মানুষ। তারপরে কিন্তু এই সিনারিওটা চেঞ্জ হয়েছে, এবং সেটা ইউনূস সরকারের পদক্ষেপের কারণেই। এই যে আপনার 5ই আগস্টের পরে যে আওয়ামী লীগের সমর্থন যে বাড়লো, এই সমর্থন বাড়ার একমাত্রই কারণ হলো, সেটা হলো ডক্টর ইউনূসের বিভিন্ন পদক্ষেপ। এবং ডক্টর ইউনূস 5ই আগস্টের যেভাবে মানুষ পরিবর্তন চেয়েছিল, জাস্ট ক্ষমতা যাওয়ার পরে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিতেন, সমস্ত দল সেখানে অংশগ্রহণ করব, সেই ক্ষেত্রে আওয়ামী লীগও কোনো কথা বলতো না। কেন বলতো না? কেন 2 মাস তো কিন্তু কথা বলে নাই তারা। কেন বলতো না? যে পরিবর্তনটা এটা আওয়ামী লীগের ভিতরেই অনেকেই চেয়েছেন, যে এটা তো অনেকদিন থেকে ক্ষমতা থাকলে যেটা হয়, তাদের নেতাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, ব্যাংক ট্যাঙ্ক সবকিছু, অনেক নেতাদের দল, অনেক জেলা ছিল তাদেরকে, অনেক জেলায় ছিল পুলিশ তাদের অধীনে, সবকিছু মিলে একটা অব্যবস্থা ছিল। এবং এই কারণে
তারা কিন্তু তখন ওই জিনিসটা নির্বাচনটাকে মেনে নিত, কোনো বলতো না যে আমাদেরকে কেন সরানো হলো। এখন আপনি যে প্রশ্নটা তুলছেন খুবই পার্টিনেন্ট। 3 তারিখে যখন সেনাপ্রধান তার আর্মিদের সঙ্গে কথা বললেন, এবং আমি ব্যক্তিগতভাবে 3 তারিখ রাত্রে আমি ক্যান্টনমেন্টে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম এই কারণে যে আমি যে ওখানে যে অফিসারদের সঙ্গে কথা হলো তাদের ভিউজটা জানার জন্য। তা আমি গেলাম, যাওয়ার পরে ওখানে যে আমার পরিচিত অফিসার তার বাসায় গেলাম, শুনলাম যে আপনাদের কি আলোচনা হয়েছে। সেখানে বললাম যে ফিল্ড লেভেল থেকে সবাই বলেছে যে এই ধরনের বিশৃঙ্খলার মধ্যে সেনাবাহিনীর ব্যাপারে তারা মতামত দিয়েছে যে তারা এই জিনিসগুলো অগ্রসর হতে চায় না। এটা কিন্তু একটা সিম্পল, কিন্তু আমি কিন্তু আরো ব্যাকগ্রাউন্ডে এখন অনেক কিছু বেড়ে হয়ে গেছে, ওগুলোও কোনো বিষয় না। প্রথম বিষয় হলো যে ভলকার টু আলটিমেটলি হি ইজ ক্লোজ টু ডক্টর ইউনূস, এবং সেই কারণে সে জাতিসংঘের নাম ব্যবহার করে, আপনি জানেন যে জাতিসংঘের নাম ব্যবহার করে প্রধান সেনাপতিকে থ্রেট দেওয়া হয়েছে যে আপনি যদি যান তাহলে কিন্তু এই সেনাদেরকে আমি পাঠিয়ে দেবো। এবং আপনি জানেন যে সেনাবাহিনীর একটা সবচেয়ে বড় সমস্যা, এই বিদেশে যারা থাকেন তারা যদি কিছু না চান তাহলে সেটা সেনাপ্রধানের পক্ষে করা সম্ভব না। শুধু এটা আপনাকে কিন্তু আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, এখানে শুধু ভলকার তুর্ক নন, এখানে আইরিন খানও যুক্ত ছিলেন। আইরিন খান তখন নেপথ্যে কাজ করেছেন এই পুরো মানে ইয়েতে, আচ্ছা, জাতিসংঘের। সেটা আরো মানবাধিকার সংগঠন অনেক আছে, সবাই হিউম্যান রাইটস ওয়াচ টোয়াচ সবাই বলছে, কিন্তু সেটা না। যে ঘটনাটা আসছে সেটা হলো এই থ্রেডটা কিন্তু পরবর্তীকালে আসছে, এবং সেইখানে কিন্তু সেনাপ্রধান যে আপনি বলছেন যে সেনাপ্রধান যে আমার অ্যানালাইসিস, সেনাপ্রধান যে নিজেই অনেকদিন আগে থেকে এই পরিকল্পনা করে সরকারকে সরিয়েছে, আমার কাছে এটা মনে হয় না অ্যানালাইসিসে। কারণ হলো যে সেনাপ্রধানও যখন কথা বললেন সবার সঙ্গে এবং ইন্টারন্যাশনাল চাপটা আসলেন, তখন ওনার সিনারিও পরিবর্তন হয়ে গেছে। এবং ইউনূসকে যে সে বসাইছেন না, সেটাও আপনি জানেন যে হাসানাত আব্দুল্লাহ অনেকে কিন্তু ওনার ব্যাপারে অনেক কথা বলেছেন যে উনি কিন্তু যখন ইউনূসের কথা বলছে উনি তো কনভিক্টেড। তারপরে এই কথাও বলেছে হাসনাত সরাসরি যে আমি অনেক বুকে কষ্ট নিয়ে মেনে নিলাম, তাই না? এবং সেনাপ্রধান কিন্তু প্রথম থেকে যারা আওয়ামী লীগের চলে গেছে অন্যরা কেন করতে পারবে না, এই প্রচেষ্টা কিন্তু বলা হয়েছিল। কাজে এখন যেভাবে একটা বিভিন্ন ভাবে সেনাপ্রধানকে একদম পুরোপুরি আওয়ামী লীগ অপসারণের নায়ক তৈরি করা হচ্ছে বা বলা হচ্ছে, আমার অ্যানালাইসিসে সেটা মনে হয় না। ঘটনা পরিক্রমায় সেটা হয়েছে, সেটা বাস্তবতা। কিন্তু এই যে 3 তারিখের আগে যে 16ই জুলাই বা আপনার যে আবু সাইদ মারা গেল 30শে জুলাই, এই সমস্ত লোকজন রাস্তায় ছিল, তো লোকজন নামছে, প্রতিবাদ করছে। দেন আমি নিজেই তো 2 তারিখে টেলিভিশনে যখন ওই ছাত্রদেরকে ধরলো, আমি তো হারুনকে প্রশ্ন করে বললাম টেলিভিশনে, যদিও টেলিভিশন আলারাও পরের দিন আমাকে খুব করেছে যে আমরা কোনো বিপদে পড়বো কিনা। আমি প্রশ্ন তুললাম যে হারুন সাহেব, আপনি যে ভাত খাওয়ালেন এই ভাতের টাকা কি আপনি পকেট দিয়ে দিচ্ছেন না সরকারের টাকা? সরকারের টাকা হলে আপনি ব্যাখ্যা দেন, আর পকেট দিয়ে দিলে আপনিও সেই হিসাব দেন আপনার ট্যাক্সের টাকা কিনা। এটা এই ধরনের কথা তো হয়েছে, আমরাও তো বলেছি সেটা। কিন্তু ঘটনা হলো 5ই আগস্টের পরের সিনারিও, যেখানে দেখা গেল যে হ্যাঁ, অনেক মানুষ চাইলেও সেই মানুষগুলো যখন দেখেছে যে এটা ছিনতাই হয়ে গেছে এবং এটা মূলত মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি ব্যাকগ্রাউন্ডে নিউক্লিয়াসই থেকে তারা এই কাজগুলো করেছে। এবং আপনি জানেন 32 নম্বর ভাঙার পরে প্রথম স্টেটমেন্ট দিয়েছে সকাল পরের দিনই সকাল 6টা 6:30টায় পাকিস্তান ইন্টেলিজেন্সের চিফ, সে স্টেটমেন্ট দিয়ে বলেছে যে এইখানে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হয়েছিল, সুতরাং এটা যথার্থ কাজ, এটা পাকিস্তান গভর্নমেন্ট দেয় নাই, পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় না, সবচেয়ে বড় কথা ইন্টেলিজেন্স। মঞ্জিল মোর্শেদ, এই যে জুলাইয়ের যে বর্ষপূর্তি, সেটা পাকিস্তানে বিরাট ভাবে রাষ্ট্রীয় ভাবে পালিত হয়েছে। আপনি ছবি দেখেছেন কিনা জানি না, বেশ রাষ্ট্রীয় ভাবে এটা তো না, এটা তো আমি সেটা তো অবশ্যই, কারণ আপনি পাকিস্তানে পালিত হইতে পারে, তুরস্কে পালিত হইতে পারে, কারণ সমমানা লোক আছে না, পালিত তো হতেই পারে। এখনো তো এখানেও তো 5ই আগস্টের পরে যারা আছে ক্ষমতায় তারা তো সব একই, তারা তো পালন করছে। এই জায়গাটা একটা বিতর্ক, জুলাই কিভাবে হয়েছে এটা গবেষণা হওয়া উচিত এবং প্রকৃত সত্য আসা উচিত। আমার একটা অ্যানালাইসিস, আপনার একটা অ্যানালাইসিস, যাই হোক, সেই হওয়ার পরেও এখন জুলাই যখন হয়ে গেছে সেখানে অনেক ঘটনা ঘটেছে। যেমন অভিযোগ করা হয় যে এই কি বলে যারা সরকারে ছিলেন তারা এগুলো মেরেছেন। তারা আবার বলছেন স্নাইপার রাইফেল দিয়ে বাসার জানালায় বসা বাচ্চাটাকে কে মারলো। এগুলো অনেক বিতর্ক আছে, অনেক যুক্তিতর্ক এদিক ওদিক ফেলানো যাবে, এটা নিয়ে গবেষণা হোক, বের করা যাক। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের কথাগুলো বলবে তারা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো 5ই আগস্টের যে মুভমেন্ট আগে, সেখানে জনগণ সম্পৃক্ত হয়েছিল, অন্তত ম্যাক্সিমাম না হোক না, আওয়ামী লীগের তো 30% আছে, কারণ 70% হলেও হতে পারে, কিন্তু আলটিমেটলি তারা পরবর্তীকালে ছিল না, যখন তারা দেখেছে যেটা ছিনতাই হয়ে গেছে। এরপরে আপনার প্রশ্নের জবাব, ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা নিলেন, আপনি প্রশ্ন করছিলেন তার কি ওই 7A তে বিচার হতে পারে কিনা। ওইটা আমি এক সাক্ষাৎকারে বলেছি, এখনো বলি আমি, আইনটা যখন বাতিল হয় তখন আর আইনটা কার্যকরী না। ডক্টর ইউনূস সাহেব যেদিন ক্ষমতা নিয়েছেন
যতদিন পর্যন্ত এই জুলাই সমর্থিত লোকজন ক্ষমতায় আছেন ততদিন পর্যন্ত নিশ্চয়ই ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা আর্টিকেল 7-এর কোনো প্রসিডিং ড্র করবেন না। এটা তো প্রসিডিং তো বাদই দেন, ডক্টর ইউনূসের আমলে এত শিশু মারা গেল, মামলা নিচ্ছে না, মামলা করতেছে, তারপরে কোর্টে মামলা 3টে হয়ে গেছে, সবগুলোই খারিজ, তাই না? কাজে ডক্টর ইউনূসের ব্যাপারে তারা কিছু করবে না। তবে যদি ভবিষ্যতে, রাজনীতিতে ভবিষ্যৎ অনেক কিছু হয়, যদি ভবিষ্যতে এই জুলাই আন্দোলনের বাইরে যারা আছেন তারা যদি কেউ ক্ষমতায় আসেন, তাহলে আর্টিকেল 7 ওই সময় বহাল ছিল। তারা যদি মনে করেন যেটা এই ক্ষমতা দখলটা, বিশেষ করে সরকার গঠনটা গণতান্ত্রিক ক্রিয়া হয় না, ভায়োলেশন অফ আর্টিকেল 7-এ হয়েছে, তাহলে তারা অবশ্যই সেক্ষেত্রে ওই ব্যবস্থাটা তারা নিতে পারবেন। তবে অবশ্যই ওই রকম দলকে ক্ষমতায় আসতে হবে। জুলাই নিয়ে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, ধরে নিচ্ছি ডক্টর ইউনূসের সরকারকে আমরা মানে অবৈধই ধরে নিচ্ছি, আমরা বৈধ ধরছি না, এটা বিশেষ প্রয়োজনের সরকার মনে ধরে নিচ্ছি। তারা একটি নির্বাচনও দিল, সেই নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা হলো এবং একটি বিতর্কিত নির্বাচন হলো। এই যে ধারাবাহিকতা চলছেই, এই মানে অবৈধতার বা মানে অনিয়মের ধারাবাহিকতা চলছে, এটাকে আপনি কেমন করে দেখেন? আপনি জানেন যে যখন প্রচন্ড গরম পড়ে, মানুষ আপনার নদীতে পুকুরে বিভিন্ন জায়গায় গিয়া সাঁতার কাটে গরম থেকে বাঁচার জন্য, তখন কি চায় মানুষ বলেন? আল্লাহ একটু বৃষ্টি দিও, আল্লাহ একটু বৃষ্টি দিও। এটাই হলো আপনার সর্বশেষ দাবি, আর কিছু চায় না। বৃষ্টিটা হইলে টেম্পারেচারটা কমবে। বাংলাদেশে 18 মাসে ইউনূস বাংলাদেশটাকে যা করছিল এবং বাংলাদেশটাকে যেভাবে আইনের শাসন ভূলুণ্ঠিত করা, বিচার বিভাগকে খর্ব করা, বিচার বিভাগকে মাটিতে মিশিয়ে দেওয়া, তারপরে আপনার এই যে বিভিন্ন বুড়িগঙ্গা নদীতে লাশ, এটা ওটা দুর্নীতি, তারপরে এই সমস্ত ছাত্রদেরকে আপনার বিভিন্ন ক্ষমতা দিয়ে মব ভায়োলেন্স তৈরি করে বিরোধী দলকে হত্যা করা, ব্যবসা বাণিজ্য করা, চাঁদা তোলা, মানে এক কথায় বাংলাদেশ হয়ে গেছিল একটা অকার্যকর রাষ্ট্র। ওই মুহূর্তে কোনো অল্টারনেটিভ ছিল না, সব মানুষেরই প্রত্যাশা ছিল আল্লাহ তুমি একটা লাইন পরিবর্তন করে দাও। এবং সেই কারণে দেখবেন ওই ভোটে আওয়ামী লীগাররাও ভোট দিয়েছে, ওই ভোটে আপনার সাধারণ মানুষও ভোট দিয়েছে, কারণ তখন আর কোনো অল্টারনেটিভ ছিল না যে একটা নির্বাচন হোক। এবং অবশ্যই এটা আমিই বলেছি, এই নির্বাচনটা সার্বজনীন না। নির্বাচন সার্বজনীন হতো সব দল আসলে। এখন একটা প্রশ্ন আসবে, সব দল আসবে কিভাবে? ধরেন অনেক তো সাংবাদিকরা তো অনেক কিছু করে, আপনারা শুধু বারবার এই যে জরিপ করে প্রতিবেদন দিচ্ছিলেন এই যে আওয়ামী লীগ এত সিট পাবে, এত সিট পাবে। তো এই অবস্থা কি আর আওয়ামী লীগকে নির্বাচনে আনা যায়? যখন নির্বাচনের আগে এইভাবে জরিপ আসতেছিল যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে, তখন এটা তো সদ্য মাত্র 1.5 বছর আগে জুলাই হয়েছে। ওই জুলাই যারা আন্দোলন করেছেন, যারা ক্ষমতায় বসেছেন, আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই তো মিললে তো সেক্ষেত্রে তারা তো আর কোনোভাবেই চাইবে না যে আর একটা নির্বাচনে আবার আওয়ামী লীগ একটা স্ট্রং অন্তত ক্ষমতায় না আসুক, তারা 100 সিট পেয়ে যাক, তাহলে তো জামাত বিরোধী দল হয় না। তখন ওখানে সেই জন্য কি নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করা যায়? এটা কি সংবিধান সম্মত? না, এখন এইটা কোনো জিনিস যদি সংবিধান সম্মত না হয়, এটা আপনি বললে তো কোনো লাভ নাই। এটার জায়গা হলো আদালতে চ্যালেঞ্জ করা। নির্বাহী আদেশে জামাত ইসলামকেও বাতিল করা হয়েছিল, সে বাতিল কি টিকছে? বাতিল তো টেকে নাই, তাই না? একটা মুভমেন্টের কারণে জামাত ইসলামের আমিরের নামই কিন্তু সেনাপ্রধান প্রথম নিছে। তো আপনার পরিবেশ পরিস্থিতি, আজকে ধরেন আওয়ামী লীগ যদি সমবেত হতে পারে, আওয়ামী লীগ যদি শক্তিশালী হয়, আওয়ামী লীগ যদি মেজরিটি মানুষ আওয়ামী লীগের পিছনে চলে আসে, তাহলে এই সমস্ত নিষেধাজ্ঞার কোনো ভ্যালু থাকবে? কোনো ভ্যালু থাকবে না তো। আর এই যে নিষেধাজ্ঞা, এটাও তো আপনি জানেন এটাও একটা মেটিকুলাস ডিজাইন। কারণ বিএনপির সেক্রেটারি থেকে সবাই বলছিল আওয়ামী লীগকে তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চায়, কিন্তু এই যে জামাত, এনসিপি যখন ওই সমস্ত জরিপ আসতেছিল, তারা জানে যে এখানে পার্লামেন্টে আওয়ামী লীগের একটা ভালো সিট আসবে, এই জন্য তখন তারা বুদ্ধি করে শাহবাগে মিটিং দিল, সবাই আসলো, বিএনপি কিন্তু যায় নাই। তখন তারা ইনুসি বুদ্ধি দিয়ে তাদেরকে বলছে ওখানে মিটিংটাকে আমার বাসায় ঘেরাও করো, এবং সেখানে ঠান্ডা পানি খাওয়াই টাওয়াই তারপরে বললো যে এইটা আমরা, উপদেষ্টারা কইলো যে আমরা আপাতত কার্যক্রম নিষিদ্ধ করলাম। ডক্টর ইউনূস তো নিজে ইন্টারন্যাশনাল ইন্টারভিউতে বলছে কোন পলিটিক্যাল পার্টিকে আমি করবো না। কেন করলো? ওই যে একটা কারণ, কারণ আপনারা এমন ভাবে জরিপ টরিপ করতেছিলেন, আসলে বাস্তবতা যে আওয়ামী লীগের একটা বিরাট অংশ আবার ভোটে চলে আসবে, এইটা তারা অ্যাকসেপ্ট করতে পারে না যে আওয়ামী লীগ কেন এখন আবার আসবে। এই জন্য আলটিমেটলি তারা সমস্ত করে একদম আওয়ামী লীগকে বাদ করে তারা একটা নির্বাচন করেছে। নির্বাচনটা জরুরি ছিল, কারণ হলো দেশের পরিস্থিতি ভয়াবহ ছিল, দেশটাকে টার্ন আপ করার জন্য নির্বাচন জরুরি ছিল। নির্বাচনে আমরা আওয়ামী লীগেরও ভোটাররা ভোট দিছে, হিন্দুরা ভোট দিছে, সবাই ভোট দিছে। এখন নির্বাচনটা সার্বজনীন না,
এখন ভালো হবে নির্বাচনটা, ভবিষ্যতে একটা সার্বজনীন কিন্তু নির্বাচন করাটা, নির্বাচনের পরে এটাই মঞ্জুর হবে। মোর্শেদ, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, নির্বাচনের পরে সংসদকে ব্যবহার করে এই যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হলো, অধ্যাদেশগুলোকে মানে এটা তো ভয়ঙ্কর নজির হিসাবে থেকে গেল, কোনোটাই বাদ দেওয়া হলো না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারটাও বাদ দেওয়া হলো না। এবং এখন বলা হচ্ছে যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা হবে এবং তা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করে। এমনিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে এই যে ধরুন জুলাই হত্যাকাণ্ডের বিচার, এটাই তো আসলে বৈধ নয় বলে অনেকেই মতামত দিয়েছেন। না দেখুন, আপনার শেখ হাসিনার ফাঁসি তো অনেকদিন আগে হয়েছে, তাই না? অনেকদিন আগে হয়েছে, স্বাভাবিক আলোচনা চলছিল। এখন কিন্তু প্রশ্ন আসছে উনি এসে আপিল করবেন। তা আপনারা যেটাই দেখেন, এই যত আইন করুক, যত কানুন করুক, আলটিমেটলি জনগণ যদি পক্ষে থাকে, এগুলো সব বাতাসে উড়ে যাবে। কারণ হলো যে অর্ডিন্যান্স অ্যাক্ট করতে হয়, সব সব অর্ডিন্যান্স কিন্তু অ্যাক্ট করে নাই, তাই না? অধ্যাদেশ, ওই আদেশ যেটা, ওটাও কিন্তু করে নাই, গণভোটও কিন্তু করে নাই। কাজে তারা করেছে, ইভেন আবার তার মধ্যে মানবাধিকার কমিশন, তারপরে বিচার বিভাগের, এগুলো আবার বাদ দিছে, অনেকগুলোই করে নাই। কিন্তু বিএনপি তো আপনার এখন পর্যন্ত তো বিএনপি তো আর আওয়ামী লীগের শরিক না। আওয়ামী লীগের শরিক তারা। মূল রাজনীতিতে যদি গণতান্ত্রিক রাজনীতি বলেন, সবচেয়ে বিপক্ষ দল দুইটা কে কে? বিএনপি আর আওয়ামী লীগ, নাকি অন্য কেউ তো না, অন্য কেউ তো কাছাকাছি ভোট নাই। তাহলে সেক্ষেত্রে বিএনপি তো বিএনপি রাজনীতি করবে, এটা খুব স্বাভাবিক। এটা এক্সপেক্ট করার কোনো কারণ নাই যে বিএনপি আওয়ামী লীগকে রাজনীতির মাধ্যমে তারা বসে একদম সিটে দিয়ে দেবে। এটা চিন্তা যারা করেন তারা, আমি মনে করি যে তারা সঠিক চিন্তা করেন না। কারণ রাজনৈতিক বিরোধিতা হলো দুইটা দল। ইন্ডিয়াতে ধরেন কংগ্রেস আর বিজেপি, কই কংগ্রেসকে কি কোনো সাইড দিচ্ছে মোদী সরকার? দিচ্ছে না তো। এখানেও আওয়ামী লীগ বিএনপি বিরোধ, কেউ কাউকে সাইড দিবে না। সাইডটা আসবে জনগণের মধ্যে, লিগাল ফাইটের মধ্যে। এখন আপনি যেটা বলছেন যে এই যে আইন করে নিষিদ্ধ, আবার ট্রাইব্যুনালে বিচার হবে, এটা তো আমি ওদিন বলেছি ইন্টারভিউতে, যে একটা দলের বিচার হবে, হতে পারে, আইনটা যেহেতু করছে। আইনটা কিন্তু এখনো অ্যাবসলুট না। আইনটা কি আপনি কালকে চ্যালেঞ্জ করবেন না? এটা তো না, তাই না? কালকে তো আপনি চ্যালেঞ্জও করতে পারেন। তো চ্যালেঞ্জ করলে আইন থাকবে কি থাকবে না, এটাও তো একটা বড় প্রশ্ন। এগুলো তো সময় বলে দিবে অনেক। এখন এই যে দলের বিচার করবেন, হ্যাঁ দলের বিচার হতে পারে ওই আইনে যতটুকু আছে। আইন থাকবে কিনা এটা একটা বড় প্রশ্ন। তারপরে আইন আছে, আইনে করতে পারেন। তখন প্রশ্ন আসবে, আওয়ামী লীগ কি তার প্রেসিডিয়াম অথবা কার্যকরী কমিটির মিটিং এ সিদ্ধান্ত নিয়ে কোন কোন লোককে মারার রেজুলেশন আছে আপনার হাতে? যদি আপনার রেজুলেশন না থাকে, তাহলে আওয়ামী লীগ দল হিসাবে এই অপরাধ করেছে আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি মিডিয়ায় বলতেছেন, সবকিছুই বলতেছেন, কিন্তু কোর্ট জিনিসটা তো আলাদা, আদালতের জায়গাটা তো আলাদা। ওখানে তো সংবিধান আইন কানুন নিয়ে যুক্তিতর্ক হয়। না না, ওখানে তো প্রশ্ন তো সেইখানেই মঞ্জিল মোর্শেদ, অ্যাডভোকেট মঞ্জিল, আইন মানে আদালতটাকে তো সেভাবে রাখা হলো না। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলো অনিয়ম হলো, বেচা কেনা হলো, রাজসাক্ষী কেনা বেচা হলো, আইনটা তো, আদালত তো আর আদালতের মতো থাকছে না। যদি থাকতো, যদি আদালত তার আইন তার নিজস্ব গতিতে চলতে পারতো, তাহলে আপনি এই কথা বলতে পারতেন। বাংলাদেশে তো সেটা না, হলো না। না, আমি আমি বলছি আপনাকে, আপনি যে কথাটা প্রশ্নটা তুলেছেন, এই কথাটা বলার জায়গা শেষ হয়ে যায়নি তো। আজকে যখন শেখ হাসিনা আসবেন, উনি আপিল করবেন, আপনি আজকে যে কথাটা বলতেছেন এটার তো কোনো ভ্যালু নাই। কিন্তু কেন বলেছেন এই তো আপিল করার সুযোগ উনি পাবেন না, কারণ না এটা তো না এটা মন্ত্রীরা বলছেন না না সরকারের পক্ষ এটা থেকে। শোনেন, আপনি যদি রাজনৈতিক ব্যক্তিদের কাছে দিয়ে আপিলের কথা শুনেন, তাহলে তো আপনি কনফিউজ হবেন। আপিল হবে কিনা এটা সুপ্রিম কোর্টের, সুপ্রিম কোর্ট রুলস যারা জানে, যারা রেগুলার মামলা করে এবং তারা কোনো দলের প্রতিনিধি না, এরকম আইনজীবীকে জিজ্ঞেস করলে না পাবেন। আপনার মিডিয়া তো আপনার এক এক দলের লোকজনের কাছে সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করেন, ওই দলের পক্ষে যায় না ওই দলের বিপক্ষে যায়, এটা আপনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেন একটা আইনি প্রক্রিয়া বা আইনি বিষয়ের উপরে আপনারা কেন প্রসিকিউটরের বক্তব্য নেবেন? আপনারা কেন একজন বিএনপি লোকের বক্তব্য নেবেন? আপনারা কেন একজন আইনজীবী, আওয়ামী লীগের আইনজীবীর বক্তব্য নেবেন? আইনটাকে জনগণের জন্য ক্লিয়ার করার জন্য আপনাদের দায়িত্ব ছিল নিরপেক্ষ আইনজীবী কারা আছে তাদের বক্তব্য নেন, তারা বলুক সংবিধানে কি আছে। আপিল করার রাইটটা নাই, কে বলছে আপনাকে? হু সেজ তার আপিল করার রাইট নাই নেই? ওখানে তো রাজনৈতিক ভাবে প্রসিকিউটর নাহিদ ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক এক ধরা বলতে পারে, কিন্তু ডক্টর জাহিদুর রহমান কি বলছেন বলেন না? ওনারও তো বক্তব্য। এখন রাজনৈতিক ভাবে কে কি বললো সেটা কথা না, কথা আর হলো যে সবচেয়ে আপিলের এখানে রাইট আরেকটি আছে। আরেকটি তথ্য আপনাকে আমি মানে স্মরণ করিয়ে দেই। আমাদের সামনে তো প্রেসিডেন্স আছে আপিলের। বাচ্চু রাজাকারের কথা আমরা যদি বলি, আমি তো প্রেসিডেন্টে যাবো না। আমি কেন প্রেসিডেন্টে যাবো? আমি তো, আমার কাছে যে আইনটা আছে আমি আইনের উপরে থাকবো। আপনি শোনেন, আপনি ব্যাখ্যা করেন মানুষকে। রায় হয়েছে কোন কোর্টে? ট্রাইব্যুনালে।
ট্রাইব্যুনালটা আমাদের সর্বোচ্চ আইন কি বাংলাদেশে? সংবিধান। সর্বোচ্চ আদালত কোনটা? সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালকে সুপ্রিম কোর্টের অধীনে। এখন ট্রাইব্যুনালের আইনে বলা আছে কোন সাজা হলে 30 দিনের মধ্যে আপিল করবেন। আচ্ছা, আপিল করার একটা প্রক্রিয়া আছে না? কোথায় লেখা থাকে সেটা? আপিলটা কোথায় হবে? যেখানে হবে সেই রুলসে। হাইকোর্টে আপিল হবে না, হাইকোর্ট রুলসে এটা নাই। সুপ্রিম কোর্টে আপিল হবে, সুপ্রিম কোর্ট রুলসটা পড়েন। এবং যারা মানে নিরপেক্ষ লোক আছে তাদের জিজ্ঞেস করেন, আপনি নিজেও পড়েন, আপনি দল করলেও আপনি বুঝতে পারবেন ওখানে লেখা আছে আপিলটা কিভাবে হবে। 30 দিনের মধ্যে আপিল হলো অরিজিনাল আইনে। আপনি যখন আপিল করতে যাবেন ওখানে সুপ্রিম কোর্ট আবার কতগুলো ব্যবস্থা রেখে দিয়েছে। আপনি যদি দেরিতে আসেন, আপনি ব্যাখ্যা দিবেন আপনি কেন দেরিতে আসছেন, এবং সেইটা ব্যাখ্যা দিয়েই আপনি আপিল করলে ওই দেরিতে আসার অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে আপিলটা এডমিট করা হবে। তারপরে আপনার ফাঁসির কেসে ফাঁসির কেসে যে পরে পরশুদিন শুনানি হয়, তার আগে কালকে যদি ফাঁসি কার্যকরী হয়ে যায় তা আপিলের কোনো ভ্যালু আছে? আপনি বাংলাদেশের কোনো ইতিহাস পাবেন না খুঁজা একটা আপিল এরকম কোন হওয়ার কারণে ডিস্ট্রিক্ট কোর্ট একটা আপিল ফাঁসি দিয়ে দিয়েছে আর কার্যকরী হয়ে গেছে, একটা ইনস্ট্যান্স আপনি পাবেন না। তাহলে এই যারা আইন জানে না, যারা আপনার আইন তো অনেকেই জানে না, এখন এটা আমাদের দোষ না, কারণ আইন জানার কথা না। আমি তো অনেক প্রফেসরকে জানি ল পড়ায়, তারাও তো সুপ্রিম কোর্টের প্রসিডিওরটা জানে না, তাই না? তো তারা তো একসময় বলে দিল যে ওই যে রাতের বেলা বললো ফেসবুক গিয়ে দিল আসো ঘেরাও করো, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনছে। ওখানে তো সুপ্রিম কোর্টের একটা মিটিং ছিল, জাজদের মিটিং। জাজদের মিটিং এ কোনো রিট পিটিশন হয় না, কারণ সেই প্রফেসর তো জানেন এখন কি করবেন আপনি। ভয়াবহ নজির তৈরি হলো একটা, যে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে এবং কতগুলো নথি জ্বালিয়ে দেওয়া হলো। আপনার মনে আছে কিনা জানি না, নথি জ্বালানো সেভ করার জন্যই চিফ জাস্টিস ওই সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়াটা যাতে না হয় সেটার জন্যই চিফ জাস্টিস তার পদত্যাগপত্র দিয়েছেন, এটা উল্লেখ করেছেন, মিডিয়ায় আসছে। এখন এইটাও ধরেন এই যে পদত্যাগটা কি স্বেচ্ছায় না জোর করে, এটাও কিন্তু ভবিষ্যতে যে আলোচনা হবে না আপনি এটা বললেন না। কেন আপনার ফিফথ অ্যামেন্ডমেন্ট কবে হয়েছে? ফিফথ অ্যামেন্ডমেন্ট কবে হয়েছে? রায় কবে হয়েছে দেখেন। ফিফথ অ্যামেন্ডমেন্ট ইলিগাল হয়ে গেছে না? মূল সিনেমা কি হয়েছে? তা আপনার বাংলাদেশে সবই হবে, সবই হওয়া সম্ভব। কাজে কেউ যদি একটা অন্যায় করে যদি মনে করে যে এটা আনটাচ থাকবে, আমি বাংলাদেশের মানুষ হিসেবে আমার মনে হয় আমার দেশের আইন কানুন যা আছে ওই রকম থাকার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি জোর করে অনেকদিন কিছু রাখতে পারবেন, কিন্তু জোরটা আজীবন চলে না। এরশাদ সাহেবও জোর করে অনেকদিন থাকতে চেয়েছিলেন, থাকতে পারেন নাই। তারপরে বিএনপিও থাকতে চেয়েছিলেন, থাকতে পারেন নাই। আওয়ামী লীগও থাকতে চেয়েছিলেন, থাকতে পারেন নাই। এটা পরিবর্তন হবে কেন? আমরা যে মানুষ, আমাদের যে ক্যারেক্টার, বাংলাদেশে যারা ভূখণ্ডে বসবাস করি, আমরা খুব দ্রুত অরিজিনালটা, পূর্বের ইতিহাসটা ভুলে যাই, এবং আমরা খুব রিয়েক্টিভ, ইমোশনাল, ন্যাচারাল কারণে। আমরা যেহেতু সামুদ্রিক বাতাসের নদীর দেশের মানুষ, কাজে সেই কারণে এইটা আপনার খুবই ন্যাচারাল যে কোনো সময় মানুষ এটা রিয়াক্ট করবে। আপনি এটার কোনো কারণ বলার নাই যে সুপ্রিম কোর্টের বিচারকদের যে অবৈধভাবে করলেন এটা আজীবন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আমি তো মনে করি না। মজিল মোর্শেদ, আমি একটা আপনাকে আবার জুলাই প্রসঙ্গে একটা প্রশ্ন করতেই চাই। সেটা হচ্ছে যে ধরুন জুলাইতে দুই পক্ষই মানে এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগ করছে যে সে মানে সরকার অতিরিক্ত বল প্রয়োগ করে মানুষকে হত্যা করেছে, আবার আমরা দেখতে পেলাম পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। তো আপনি শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের দায় দিয়ে তার ফাঁসি দিচ্ছেন, আর যারা মানে শেখ হাসিনাকে সরানোর জন্য মানুষ মারলো, পুলিশ মারলো, তাদেরকে আপনি ইন্ডেমনিটি দিচ্ছেন। তো এক যাত্রায় দুই ফল কি করে হয়, আমাকে এটা একটু না শোনেন, এই আলোচনাটা আপনার করাটা প্রয়োজন নাই, কারণ হলে এটা একটা লিগ্যাল ডিসকাশন। এই ডিসকাশনটাই শেখ হাসিনা আসলে এটা সলিউশন হয়ে যাবে, বুঝছেন? আমি আপনাকে স্পষ্ট করি, এইটা রাজনৈতিক ডিবেট আপনি করতে পারবেন, দেয়ার উইল বি নো সলিউশন। কিন্তু এটা কেমনে হবে? শেখ হাসিনা যদি আপিল করে সেখানে উনি বলবে, ওনার আইনজীবীরা নিশ্চয়ই বলবে, অলরেডি তো ওনার লয়ার যে চিঠি দিয়েছেন ট্রাইব্যুনালের কাছে, তার মাধ্যমে তো আমরা মিডিয়া অনেকগুলো পয়েন্ট জেনে গেছি। একজন আইনজীবী হিসেবে তো আমি দেখছি এই জিনিসগুলো যখন আদালতে প্লেস হবে তখন অনেক কিছুই থাকবে কি থাকবে না এটা একটা সন্দেহ, এই সাজাও কি থাকবে কি থাকবে না এটা একটা প্রশ্ন, বিচারটাই এখানে করাটা সমীচীন হয়েছে কিনা এই প্রশ্ন তো আদালতে আসবে। তা আপনি সেটার জন্য তো ওয়েট করতে হবে। সেটার আপনি না করে তো মুখে মুখে আমরা যদি যাই বলি এটার তো কোনো রেজাল্ট আসবে না। আর সবচেয়ে কথাটা হলো এই যে আইনের বিষয়টাকে, এখন আপনি ধরেন আজকে যে
এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটছে, এখনো ঘটছে। রাষ্ট্রের স্বার্থ নারীকেই হোক, এই চুক্তিগুলো বলা খুব সোজা, যে চুক্তিগুলো ভঙ্গ করা যায়, কি চুক্তিগুলো থেকে বেরোয় আসা যায়, কি চুক্তি আমি মানলাম না বলা যায়, কিন্তু পূর্ববর্তী সরকার যখন করে যায়, এটা চলমান প্রক্রিয়াতেই কিন্তু পরবর্তী সরকারগুলোকে তখন সেভাবেই চলতে হয়। না হলে ওই দেখা যাচ্ছে যে তারা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ে গেছে, আর আমি একটা দৃষ্টিভঙ্গি নিয়ে যখন বাতিল করব, বাতিল আজ পর্যন্ত আমি দেখিনি, বাতিলটাও কিন্তু আমি বাংলাদেশে আমার বুদ্ধি হারটা দেখিনি। আপনি দেখেছেন কিনা আমি জানি না, ইতিহাস কি বলে আমি বলতে পারছি না। তবে আমার সেটি খুব যতটুকু মনে সহজ হয়, বিষয় না, যেমনটি বলে থাকেন আসলে হ্যাঁ, আমার কূটনীতিকরা, যে আমার আমার চোখে এখন পর্যন্ত আমি যতটুকু জানি এরকম বাতিল হওয়ার আমি দেখিনি। স্বার্থবিরোধী অনেক চুক্তি পরবর্তী সরকার এসে ধারাবাহিকভাবেই সেগুলোকে মানতে হয়। যেমন অর্ডিন্যান্স গুলো, অন্তর্বর্তীকালীন সরকারের অর্ডিন্যান্স, কি সামরিক ফারমানের অর্ডিন্যান্স, পরবর্তীকালে নির্বাচনের ভিত্তিতে যখন নির্বাচিত সরকার আসে, নিয়ম মাফিক কিন্তু পূর্ববর্তী সবগুলোই কিন্তু তখন এগুলোকে ইয়ে করে ফেলতে হয়, বৈধতাই দিতে হয় অলমোস্ট। মইনুদ্দিনের সরকারের কথাই বলেন, যে সেগুলো কিন্তু পরবর্তী গভর্নমেন্ট 2008 অনুমোদন দিয়েছে। অনেক এইগুলো বারও দেওয়া রাষ্ট্রের যায় একটা সেগুলো। ধারাবাহিক একটা ব্যাপার। এই ধারাবাহিক ব্যাপার নিয়ে আমি বিতর্কের সৃষ্টি আমি করতে চাবো না। আবার এটাও আমার কাছে ব্যাপার যে আসলে জানার অধিকার তো সবারই আছে, তাহলে রাষ্ট্রের আসিফ নাগরিক হাসিম পাপি, হিসেবে। আপনি যে বলছিলেন যে আমরা কি খপ্পরেই মানে বের হতে পারবো না, তা আমরা কি এরকম যে মনিব বদলালো আমাদের? মানে আগে শুনতাম আমরা, বা গণ অভ্যুত্থানের আগে পরে বিভিন্ন সময় আন্দোলনকারীদের মুখে সবসময় শুনেছি, এবং যেটি আসলে বিভিন্ন সময় আসলে দেখাই গেছে যে বাস্তবতা, ভারতীয় গোলামি, ভারতীয় আধিপত্যবাদ। এখন কি নতুন গোলামি, নতুন আধিপত্যবাদ? দেখেন শারমিন, আপনি বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারতীয় এশিয়ার আপনি যদি ইতিহাস পড়েন, দেখেন ওই নীলকরদের আধিপত্য, আপনি উপনিবেশবাদ ব্রিটিশদের আধিপত্য, ভারতীয় আধিপত্য, তারপর পাকিস্তানের আধিপত্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় আধিপত্যবাদের কবলে নিপতিত হয়ে বাংলাদেশের রাজনীতির কি নিকৃষ্ট পরিস্থিতি, কি ছিন্ন ভিন্ন রক্তাক্ত পরিস্থিতি 15 বছরে করলো, এটা তো আপনারা আমরা বাংলাদেশি মানুষ যে যেখানে থাকেন সবাই কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী। কিন্তু আমাদেরও এমন ভাবে কিছু আসছে পৃষ্ঠে, আপনার জিও রাজনীতি বলেন, সবকিছু এমন ভাবে জড়ানো থাকে যে স্বাধীন চেতা হয়ে করতে গেলেও রাষ্ট্রপতি জিয়া রহমানকে যেভাবে শহীদ হতে হলো, প্রাণ দিতে হলো, সেরকম পরিস্থিতির পরীক্ষাও কিন্তু বাংলাদেশের মানুষ দিয়েছে এবং বিএনপি দিয়েছে। তবে আমি সবসময় আমার ব্যক্তিগত ধারণা যদি আপনি জানতে চান, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের বাংলাদেশকে খপ্পর মুক্ত হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক সুযোগ সুবিধা যেখানে আমি বাংলাদেশের উপকৃত হবে, সেখানেই বন্ধুত্বের হাত যারা সম্প্রসারিত করবে, সেই হাতকে আমার স্বাগত জানানো উচিত। খপ্পর মুক্ত হতে হবে। আপনি একটা কথা বললেন যে মানে ইতিহাসের নজির দেখালেন যে স্বাধীন চেতা হতে গিয়ে মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রাণ মানে নিহত হবার খবর আপনি বলছিলেন। সম্প্রতি কর্নেল অলি আহমেদ, যিনি একসময় বিএনপি নেতা ছিলেন, এখন জামাতের জোটভুক্ত শরিক নেতা, তিনি বলছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, এবং তিনি বলছেন ঢাকার বাইরে যেন তিনি রাত্রি যাপন না করেন তেমন পরামর্শ দিচ্ছেন, এবং বলছেন বিদেশি গুপ্তচররা বা বিদেশের টাকায় যারা চলছেন এরকম অনেক আছেন তার আশেপাশে, ফলে তার নিরাপত্তা সংকটের বিষয়টা তিনি উল্লেখ করছিলেন। আপনি কি মনে করেন কোনো বিদেশি অস্তিত্বের কারণে সংকটে বা নিরাপত্তা সংকটে আছে তারেক রহমান, যেটি একটু অনেক এইখানে আমি বলছেন? সেটা মনে করি না। আমার আমার ব্যক্তিগত ধারণা যেটা, এটা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, ধারণা তো 100% সঠিক বলা যাবে না। এইখানে ধরেন সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বিদেশ সফর, চায়না এবং মালয়েশিয়া সফর, এটা তো কিছুটা হলেও ভারতের অন্তর জ্বালার বিষয়। কিন্তু এখন ভারত তো এমনই একটি রাষ্ট্র যে তারা বাংলাদেশের দুই দিকেই স্বার্থ নিতে চায়। শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে পরিচালিত করে 15 বছর ভারত অনুশাসিত শাসক থাকলো, আবার শেখ হাসিনা যখন সমস্যায় পড়লেন ওনাকে নিরাপদ সহকারে ভারতে নিয়ে যে স্থায়ী আশ্রয় দিলেন। আবার এখন শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ে রেখেই আবার বাংলাদেশের সাথে উনি আগের মতো সম্পর্ক রাখতে চান। তো আগের মতো সম্পর্ক তো আসলে হবে না বাংলাদেশের মানুষের সাথে। কারণ বাংলাদেশের মানুষ যে গুম খুম
অপহরণের শিকার হয়েছে এবং বাংলাদেশের একটা মানুষকে অপহরণ করে ভারতীয় সীমান্ত থেকে তাকে পাওয়া যায়, এটা তো মর্মান্তিক। এবং রাষ্ট্রীয় গণতান্ত্রিক রাষ্ট্র হলে ভারতের এটা নির্লজ্জ একটা আচরণ। তো এই নির্লজ্জ আচরণ তারা তাদের স্বার্থ আবার এক ফোঁটা ছাড় দেয় না, এবং সকল রাজনৈতিক সংগঠন তাদের রাষ্ট্রীয় স্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে খুবই কিন্তু ঐক্যমত। আপনি বিজেপি বলেন, কংগ্রেস বলেন, মমতা ব্যানার্জি বলেন, সবাই কিন্তু, সিপিএম যখন ছিল তখনও কিন্তু তাই। এখন এইখানে ভারতের যে পূর্বের ইতিহাস, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনকে কেন্দ্র করে এবং 30শে মেকে কেন্দ্র করে এটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে ওনাকে কিন্তু শহীদ হতে হয়েছে, এবং অঙ্গরপোতা, দহগ্রাম এগুলো নিয়ে কথা বলতে যেই কিন্তু ওনাকে শহীদ হতে হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসের চরম একটা সত্য কথা। তো এই চরম সত্য কথাটাকে সামনে মানে রেখে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডেও সেই দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তখন সেটাও কিন্তু উঠে আসে, ফলে মানে হ্যাঁ, আসে শেখ তো। মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরপরে কি মানে একই ধারাবাহিকতায় তারেক রহমানও সেই তালিকায় পড়ে যাচ্ছেন? তালিকার ব্যাপার না, অলি আহমেদ কিষেনসে কথা বলেছেন, এটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমার মনে হয় যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দিয়ে এরকম একটা রাষ্ট্রের জন্য একটা আত্ম উৎসর্গকৃত শহীদি পরিবার, সেই পরিবারের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বাভাবিক কারণে সেই ব্যাপারে হয়তো উনি একটু জি, মানে সতর্ক করার কথা হয়তো উনি বলেছেন। জি, মূল অনেক ধন্যবাদ। ভাবার্থটা উনি ভালো বলতে পারবেন। তবে জি, ভারত তো প্রচন্ড অসন্তুষ্ট, এবং ভারত তারা সুসম্পর্ক, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখার কোনো মানে আগায়ও আসতে চায় না, আবার দাদাগিরি মনোভাবটা পরিত্যাগও করতে পারে না। সমস্যাটা হচ্ছে এখানে। মানে আর এরকম কি বাংলাদেশের আপনি কি এরকম নাগরিকরা মনে করছেন যে এখন তারেক রহমানের ঝুঁকির কারণ ভারত হয়ে দাঁড়াচ্ছে? তারেক রহমান সাহেবের শুধু ঝুঁকির কারণ ভারত না, বাংলাদেশেরই তো ঝুঁকির কারণ হচ্ছে ভারত। বাংলাদেশের জিও পলিটিক্স এর জিওর চতুর্দিকে যে ব্যাপারটা, এটা তো সবসময় আমরা ভারতীয় ঝুঁকিতেই তো আছি। এই যে পুরসিন নিয়ে ধরেন কেমন করছে, তবে তাদের দেশের ইন্টারনাল ব্যাপার, মুসলিমদের অত্যাচার করা। কিন্তু বাংলাদেশের একটা হিন্দু যদি সম্প্রদায়ের মানুষ যদি সত্য কথা না বলে যে আমাকে অত্যাচারিত করা হচ্ছে, দেখবেন সাথে সাথে মোদী সাহেবের ফোন চলে আসে। কিন্তু মুসলমানদেরকে এত নির্মম নিষ্ঠুর ভাবে অত্যাচার করা হচ্ছে পশ্চিমবঙ্গে বিশেষ করে, সেটা নিয়ে কিন্তু জি, তাপ উত্তাপ তাদের অনেক কিছু নাই। অনেক ধন্যবাদ আসিফা শরীফ আপনি। মানে সত্য কথা না বলে যদি বলে, কিন্তু সত্য কথাও তো বলতে পারে। সত্য কথাও আসলে কি অত্যাচার হয় না আমাদের সংখ্যা লঘু জনগোষ্ঠীর উপরে? আর একটা বিষয় আপনি বলছিলেন, সেটাও একটু প্রশ্ন সংখ্যালঘুর রেখে যাই। উপরে শারমিন, আমি যেহেতু আইনজীবী, আমি যেটুকু দেখেছি অত্যাচারের বিষয়গুলা, এগুলো আসলে ওদের পৈতৃক সম্পত্তি নিয়েই ম্যাক্সিমামটা একটা একটা মানে বেনিয়া চক্র, একটা দালাল চক্র। এই সম্পত্তি দখল বেদখল ওই সেই মালদা মুর্শিদাবাদের পর্যন্ত যে SARS খতিয়ান দলিল এগুলো তুলে নিয়ে আসে, তারা নিয়ে এসে অল ওভার বাংলাদেশেই কিন্তু তারা এগুলো নিয়ে দখল বেদখল করতে যেয়ে তখন তারা কিন্তু নির্যাতন করে। আচ্ছা, ওইদিকে আজকে না যাই কথা বলতে, আপনি একটা কথাও বলছিলেন, আরেকটা কথা বলছেন যে তারা তাদের রাষ্ট্রীয় মানে ভারতীয়দের কথা বলছেন, সব দল রাষ্ট্রীয় স্বার্থে ঐক্যমত আছে, তারা একমত, কিন্তু বাংলাদেশে আসলে সেটা দেখা যায় কেন? এই প্রশ্নটা একটা খুব বড় প্রশ্ন, পরে কথা বলবো এটা নিয়ে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যেই শঙ্কার কথা অলি আহমেদ বললেন, মানে কি বিশ্লেষণে তিনি বলেছেন, এইরকম কোনো আলোচনা কি হয়েছে বা আপনাদের জানা আছে যে আসলেই কি এটা কি একটা ধারণাগত কথা, নাকি এটা একটা সত্যি ফ্যাক্ট যে তারেক রহমান জীবন ঝুঁকিতে আছে বিদেশি গুপ্তচর বা বিদেশি শক্তির কারণে? দেখুন, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনের ঝুঁকি ইস্যু নয়। বাংলাদেশের এই গত 54 বছরের ইতিহাস যদি একটু খেয়াল করে দেখি আমরা, বাংলাদেশের দুইজন সরকার প্রধান থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, দেখেন, হত্যা। শেখ মুজিবুর রহমান তিনি তার আত্মরক্ষার জন্য রক্ষী বাহিনী করেছিলেন। তার নিজের আত্মরক্ষা, তার পারিপার্শ্বিকতা সব করার জন্য রক্ষী বাহিনী করেছিলেন। সেই রক্ষী বাহিনী থাকার পরেও তাকে কিন্তু হত্যার শিকার হতে হয়েছে। মাননীয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তো আমি বলবো সেনা প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি এবং সেনা প্রধান, এই দুইটার যোগ্যতা, দুই পরিচয় এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদের ছিল। এই পরিচয়টা তার নিরাপত্তার দিক থেকে অনেক বেশি শক্ত মজবুত হওয়ার কথা। এরকম শক্ত বলয়ের মধ্যে থাকার পরেও
তিনি কিন্তু হত্যার শিকার হয়েছেন। আমি এটার সাথে রিলেট করব হলো বিডিআর বিদ্রোহকে। দেখেন, বিডিআর বিদ্রোহতে আমরা বাংলাদেশের নয়, শুধু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সেনা সদস্য একই দিনে, এত সিনিয়র সদস্যরা মৃত্যুবরণ করেছে, পৃথিবীর কোথাও একই দিনে এরকম ঘটনা নাই। বিডিআর বিদ্রোহতে কারা করলো, কিভাবে হলো এই ঘটনা ঘটলো, খেয়াল করে আপনি একটু চিন্তা করে দেখেছেন? তার মানে কি, আপনি দেশের অভ্যন্তরে এত বড় বড় দুর্ঘটনা ঘটানোর হিস্ট্রি বলে দেয় যে দেশের যে নিরাপত্তা বলয়, দেশের যেই নিরাপত্তা প্রস্তুতি, এটা যথেষ্ট ঘাটতি আছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শুধু মানে তারেক রহমান নয়, এটা বাংলাদেশের নিরাপত্তা প্রশ্ন। সেই নিরাপত্তার প্রশ্নে তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে, সাবেক মন্ত্রী হিসেবে, সাবেক সংসদ সদস্য হিসেবে, একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে, এই মুহূর্তে একজন সচেতন চিন্তাশীল মানুষ হিসেবে তিনি তার জায়গা থেকে এই কথাগুলো বলেছেন। তিনি তার আগে বা পরে যে কথাগুলো বলেছেন, সে কথাগুলোর সাথে এটা যদি রিলেট করা যায়, এটার সাথে মিলিয়ে বোঝা যায় যে বাংলাদেশে, আমি পাপিয়া আবার এই অংশটাকে এখানে যুক্ত করবো, সেটা হলো পারিপার্শ্বিক এখন যে কন্ডিশন, বিশেষ করে বাংলাদেশের সাথে চীনের একটা সম্পর্ক, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কের অবনতি, এই সব কিছুর সাথেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই ধরনের বড় মেসাকারগুলোর একটা সম্পর্ক আছে, যুগ যুগ ধরে ছিল। সুতরাং এটাকে যদি আপনি একসাথে করেন, তাহলে বোঝা যায় যে প্রস্তুতিটা আমাদের কেমন নিতে হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে হয়তোবা তিনি সতর্ক করেছেন। একেবারে এরপরেও যদি উনি খোলাসা করে বলতেন, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হইতো। উনি মানে একেবারে খোলাসা করে তিনি বলতে পারবেন, আসলে তার কাছ থেকে বলা ছাড়া তো আসলে করা যায় না। তো আমি ওনার এটার সাথে মানে একমত পোষণ করে, শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তা নয়, দেশের নিরাপত্তার সাথে এটা সম্পৃক্ত। এবং বিডিআর বিদ্রোহে যারা মামলায় কারাগারে ছিলেন, আমি 5 বার কারাগারে ছিলাম এবং প্রত্যেকবারই বিডিআর সদস্যদের সাথে দেখা হয়েছে। এই সদস্যদের সাথে কথা বলে মনে হয়েছে যে বাংলাদেশ কতটা নিরাপত্তা ঝুঁকিতে আছে, কিভাবে এই বাংলাদেশকে এই ধরনের মেসাকারের শিকার করা হয়েছে, কতটা প্ল্যান্ড এবং পরিকল্পিতভাবে সুচারুরূপে তাদের বিন্দুমাত্র ক্ষতি ছাড়া এই কাজগুলো করে গিয়েছে, এটা চিন্তাও করা যায় না। সুতরাং এগুলোর ব্যাপারে মানে রাষ্ট্রের একটা সতর্কতা থাকা দরকার। সংসদেও কিন্তু এই কথা এসেছে যে এবার নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের বাজেটে কি পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে, এই এই খাতে মানে বাংলাদেশের নিরাপত্তার প্রস্তুতি কতটুকু আলোচনা হয়েছে, এই ইস্যুতে কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে। সেজন্যই আমি মনে করি কর্নেল ওলি সাহেব যে কথাগুলো বলেছেন, এটা মানে অনেকটাই প্রাসঙ্গিক। আরেকটা ইস্যু থাকতে পারে, সেটা হলো যে, এটা আমি জানি না এটা উনি মিন করেছেন কিনা, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এখন নিরাপত্তার জায়গায় যে শিথিলতা দেখাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে আসছে, তার আশপাশে যারা সাধারণত নিরাপত্তা কর্মী সে দায়িত্ব পালন করেন, তাদের জায়গা থেকে এই প্রস্তুতির ব্যাপারেও তিনি হয়তো কথা বলতে থাকতে পারেন, যেহেতু এটা এখন বেশ আলোচিতই হচ্ছে, তিনি করছেন। এবং আমার কাছে মনে হয় এটা একটা ইস্যু হতে পারে আর কি। জি, বাজেটের জায়গাটা যখন একটু বললেন, মানে নিরাপত্তায় বাজেট কত সেই প্রসঙ্গটা যদি আপনারা তুলছিলেন, কিন্তু ধরেন একটু অন্য জায়গা থেকেই প্রসঙ্গটা টানি, যে বাজেট অধিবেশন শেষ হলো, অর্থ বিল পাশ হলো, মানে আপনারা কেন কোনো সংশোধনী, জামাতের পক্ষ থেকে কোনো সংশোধনী ছাড়াই পাশ হয়ে গেল, যেটা আসলে হয় না, বিরোধী দলের পক্ষ থেকে সবসময় সংশোধনী থাকে, কিন্তু সেটি কোনো রকম কেন কিছু হলো না, মানে তাহলে দেখুন, কি বাজেটে কন্ট্রিবিউশন? সে পাপিয়া আপাতত সংসদ সদস্য, বাজেটে মূলত বাজেটে সংসদ সদস্যরা বাজেটের উপর একটা বক্তব্য রাখার সুযোগ পায়। 300 সদস্য, 350 জন সদস্য সবাই বক্তব্য সুযোগ পেয়েছেন। সেখানে বাজেটের সংশোধনী নিয়েই সদস্যরা মূলত আলোচনা করেন। দ্বিতীয় অপশন থাকে হলো কাট মোশন। কাট মোশনের মধ্য দিয়ে মানে এই বাজেটে মিতব্যয়, অর্থাৎ কোনো অংশে আপনি যদি মনে করেন যে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, এটাকে একটু কমানো দরকার, সেখানে প্রস্তাব করা হয়। আরেকটা হলো নীতিগত কাট মোশন দেওয়া হয়, যে সরকার এই পলিসিতে এত টাকা ব্যয় করতে চাচ্ছে, এই পলিসির জায়গায় আমি দ্বিমত করছি, সেখানে একটা করা যায়। আরেকটা হলো এই অংশ থেকে কেটে আপনি এই অংশ যুক্ত করেন, এই 3 জায়গায় করা যায়। এবং এই সব জায়গায় বিরোধী দলের সংসদ সদস্যরা কাট মোশন দিয়েছে, দীর্ঘক্ষণ এটার উপর আলোচনা হয়েছে। কাট মোশনগুলো এত লম্বা, এত বেশি পরিমাণ জমা পড়েছে যে সরকার দলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করে এই বিলে সংশোধনী দেওয়ার সুযোগ কতটুকু গ্রহণ করেছে বিরোধী দলের ছিল। এটা আমি বলবো যে এটা আমাদের এই মুহূর্তের জন্যই আমি বলবো এক ধরনের, বলতে পারেন এক ধরনের দুর্বলতা। তবে এই বিলের একটা অনীহাও আছে, না দেওয়ার একটা অনীহাও আছে।
কারণ প্রত্যেকটা বিলেই আমরা সংশোধনী দেওয়ার চেষ্টা করেছি, এবং এই বাজেটের অর্থ বিল পাশ হওয়ার পরেও কিন্তু দুইটা বিল ওই দিন নতুন করে উত্থাপিত হয়েছে, একটা বিল পাশ হয়েছে, সেখানেও সংশোধনী দেওয়া হয়েছে। কিন্তু সংশোধনীগুলি আলোচনা করে কার্যত উপেক্ষা করা হয় এবং এগুলো পাশ হয় না। তাদের যেহেতু মেজরিটি রুট মেজরিটি রয়েছে, সেগুলো পাস হয় না। সুতরাং বাজেটের উপর বিস্তর আলোচনা হয়েছে। এখানে বাজেটের বাইরেও অনেক বিষয়ে কথা বলার থাকে, সেগুলোর কথা বলার সুযোগ নেওয়া, পাশাপাশি বাজেটে যে সংশোধনের সুযোগ সেটা নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। এই কারণে এইটাই হয়তো অনেকেই মানে আগ্রহ ভরে এই জায়গা থেকে মানে সংশোধনী অনাগ্রহর কথাও আপনি বলছেন, অনীহার কথাও বলছেন, সেই সাথে দুর্বলতার কথাও বলছেন। দুটোই এখানে আছে। আসিফ হাশমি পাপিয়া, আপনি এটা কিভাবে দেখেন, এবং সেই সাথে সামগ্রিকভাবেই একটু জানতে চাই, শুধু বাজেট অধিবেশন না। প্রথম অধিবেশনে দেখলাম আমরা জুলাই সনদ নিয়ে বিতর্ক, কিন্তু মানে শেষে কিছুই হলো না সেখানে। সরকার যদিও বলছে অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু তারা আবার স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আপনাদের দলের নেতা তিনি ঠিকই বলছেন যে জুলাই সনদ হচ্ছে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সেটা তাদেরকে করতে হয়েছে একরকম, মানে যদি খুব সামারাইজ করে বলি, তারা তখন নির্বাচন চাইছেন, ফলে অনেক কিছু তাদেরকে মেনে নিতে হয়েছে, এরকম একটা অবস্থা তারা করেছেন, ফলে তাদেরও যে একটা অনীহার জায়গা সেটা প্রকাশ পেয়েছে। কিন্তু আবার বলছেন অক্ষরে অক্ষরে করবে। প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশনে বাজেট অধিবেশন হলো, এরকম যেটি অনীহা এবং মানে অর্থবিল পাশ হয়ে গেল, গুরুত্বপূর্ণ সেটি অনীহা এবং দুর্বলতার কারণে। আপনার কাছে স্বাভাবিকভাবেও একটু জানতে চাই, কেমন মনে হচ্ছে সংসদ? শোনা যাচ্ছে কথা? শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে আপনি যেটা বললেন, হ্যাঁ, প্রশ্নটা তো আবার ভুলে গেলাম, শোনা যাচ্ছে বলতে হ্যাঁ, বলতে। মানে আমি আসলে সংসদ অধিবেশন সম্পর্কে আপনার মানে সংসদ নিয়েই আপনার মূল্যায়ন দিয়েছিলাম, যে প্রথম অধিবেশনটা গেল একরকম, সেখানে একটা জুলাই সনদ নিয়ে বিতর্ক, পাল্টাপাল্টি, দ্বিতীয় অধিবেশনে বাজেট, অর্থবিল মানে বাজেট পাশও হয়ে গেল। আপনি আসলে সংসদ অধিবেশনগুলো কিভাবে দেখছেন সাবেক সংসদ সদস্য এখানে হিসেবে? জুলাই সনদ দিয়ে আপনি যে কথাটা বলেছেন, দেখেন সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যখন এমপি না, সংসদ নির্বাচিত হয়নি, আমি নির্বাচিত হলাম না, তখন আমার যে কথাটা আমি বলবো, নির্বাচিত হওয়ার পর আমি সংবিধানের বাইরে প্রথমত আমি যেতে পারছি না। দ্বিতীয়ত হচ্ছে সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত সংসদের ধারা উপধারা যতই স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশের লিপিবদ্ধ থাকুক না কেন, ওইটা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি তো এখান থেকে সরতে পারবো না। এখন আপনি নিজে আর সংসদ দেখেছেন, সদস্য না হওয়ার আগে যে কোনো কিছু বলা যাবে, সেই কথার কোনো দাম থাকে না। না, সংবিধানের বাইরে আপনি বলতে পারেন, সংবিধানের বাইরে, কারণ আপনি তখন সংবিধান মানতে তো আপনি বাধ্য নন, কারণ আপনি তো তখন পার্লামেন্ট মেম্বার না, আপনি একজন সাধারণ পাবলিক, ঠিক আছে, নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত। এখন আপনি যখন নির্বাচন হয়ে যাবে, তখন আপনি ওই সংসদটা কি দিয়ে চালাবেন? সংবিধান আর কার্যপ্রণালী বিধির বাইরে অন্য কোনো পুস্তক কি আছে? অন্য কোনো পুস্তক কিন্তু নাই। তো তাহলে এইটা তো আপনি অস্বীকার করতে আপনি পারবেন না প্রথমত। আর জুলাই সনদ দিয়ে বিএনপির আপত্তি কোথায় কোথায় আছে, সেখানে নোট অফ ডিসেন্ট আছে, আর কোথায় আপত্তি নাই সেগুলোর ব্যাপারে একমত পোষণ করাও কিন্তু আছে, একবারে স্পষ্ট। কিন্তু এটা জামাত ইসলাম বিভিন্ন ভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য এই বিষয়গুলো কোথায় নোট অফ ডিসেন্ট আছে আর কোন কোন বিষয়গুলো মেনেছি, এই মানার বাইরে কোথায় বিশ্বাসঘাতকতা করছি, এগুলো কিন্তু স্পেসিফিক পয়েন্ট আকারে তথ্যমূলক ভাবে তারা কিন্তু বক্তব্য বিবৃতি বলেন কিংবা লিফলেট আকারেই বলেন, এটা কিন্তু ওনারা বলছে না। ওনারা ঢালাও ভাবে বলতেছে বিএনপি জুলাই সনদ মানছে না, বিএনপি গণভোট মানছে না। এখন বিএনপি সংবিধানের বাইরে গণভোটটা কিভাবে মানবে? এখন গণভোট তো রহিত ছিল, এখন আপনার আইনের মাধ্যমে গণভোটটা আপনার চালু হলো, বৈধ করলো, যে গণভোট সিস্টেমটা চালু করা হলো। এখন যে জিনিসটা চালু নাই, আপনি পার্লামেন্টে সেটা কি করতে পারেন? রাষ্ট্রের বিশেষ বিশেষ পরিস্থিতিতে তাহলে সালাউদ্দিন বিশেষ আহমেদ এই বিশেষ, গণভোটের প্রস্তাবটা দিয়েছিলেন কেন? মানে হ্যাঁ, সালাউদ্দিন সাহেব যেটার তো স্পষ্ট অস্তিত্বই করে, নাই সংবিধানে, সেটি কেন দিয়েছিলেন? তিনি সালাউদ্দিন শুধুমাত্র সাহেব তো সাবেক গণভোটে, সংসদ সদস্য বা মন্ত্রী নন, তিনি আইনজ্ঞও বটে। সালাউদ্দিন সাহেব তার গণভোটের প্রস্তাব আনেনি। অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের দুটো দক্ষিণ হস্ত আর হচ্ছে উত্তর হস্ত এনসিপি এবং জামাত ইসলামের কিছু কিছু বিষয়বস্তু নিয়ে তাদের গণভোটের স্বার্থটা যাতে পাকাপোক্তভাবে জামাত এনসিপির পালন করা যায়, এই বিধায় নিয়ে গণভোটটা নিয়ে তারা একটা ইস্যু হিসেবে দাঁড় করিয়ে নির্বাচনটা বিলম্বিত করে দীর্ঘ টাইম এই সংস্কার কমিশন আর এই গণভোট আর পিআর পদ্ধতি নিয়ে একটা লম্বা টাইম পার করতে চাচ্ছিল। এইটা বাংলাদেশের মানুষও যেমন তাদের এই অবস্থা থেকে বুঝতে পেরেছে, ঠিক তেমনি ভাবে বিএনপিও বুঝতে পেরেছে। তো স্বাভাবিক কারণে বিএনপি তখন বলেছে ঠিক আছে,
গণভোট ছাড়া যদি আপনি নির্বাচন না দিয়ে আসিফ আসিফ পাপিয়ার সংযোগটা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে, শুনতে পাচ্ছি না এখন। মানে নির্বাচনের দিন গণভোট এমন প্রস্তাবও বিএনপির কাছে এসেছে, মানে গণভোট প্রসঙ্গটাতে বিএনপি ছিল এবং হ্যাঁ ভোটের পক্ষেও বিএনপি বলেছে, এখন আসলে তাদের অবস্থানটা অস্পষ্ট। কিন্তু আমি এখন ধরেন যে এই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারেরও তো একটা মেয়াদের থাকা উচিত, যুগের পর যুগ অনন্তকাল পর্যন্ত এটা ওটা সেটা অজুহাতের দায়ে তারা তো তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে না। এবং এই যে অনির্বাচিত সরকার বেশি দীর্ঘায়িত হলে বাংলাদেশের যে সোশ্যাল স্ট্রাকচার এর যে পরিণতিটা কিন্তু খুব একটা ভালো হয় না। এবং অদূর ভবিষ্যতে বিগত দিনের যে ইতিহাসগুলো এগুলো পর্যালোচনা করলে সেটাও কিন্তু দেখা যায়। তো সেই জন্য সালাউদ্দিন সাহেব বলেছে যে গণভোট আমরা যদি না মানতাম, না করতাম, যে ঠিক আছে আপনি ইলেকশনের সাথে দেন, আপনারা কি ইলেকশনটা দিতেন? তা আপনারা দিতেন না। আর বিএনপি কেও তারা যখন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এগুলো বহুত কিছু চাইছে, বিএনপির স্টেট কথা 3 মাসের ভিতরে আপনারা আপনাদের কাজ ছেড়ে নির্বাচনটা দিয়ে দেন, এই একটা কথার উপর বিএনপি ইজিট ছিল। এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর পল্টনে মিটিং করে যখন নির্বাচনের কথা বলছে, তখন এনসিপি আমাদের গায়ে জ্বালা এবং ঝাল কি পরিমাণ বহিঃপ্রকাশ তারা 1.5 বছর করছে, যে 3টা দিন গেল না বিএনপি এখন ইলেকশন চাই ইলেকশন চাই। ইলেকশন চাওয়ারও তো একটা যৌক্তিক বিষয় ছিল, যে এইভাবে তো আমরা সে বৃদ্ধি করবে তো একটা আইন তার মেয়াদ, যেটা বাংলাদেশের জন্য ভালো কিছু হতো না। তো আপনি একটা অভ্যুত্থানের ভিত্তিতে একটা সরকার পেলেন, তারাও যদি সেই ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করতে চায়, তাহলে আসলে বিষয়টা কেমন হলো না? এইটার হাত থেকেও তো আমাদের বের হয়ে আসতে হবে। তো বের হয়ে আসার ক্ষেত্রে তখন গণভোট, এবং গণভোটটা তুগলুকি কারবার তো দেখছেনই আপনারা, যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রচুর পরিমাণের অর্থ এই বদিউল আলম মজুমদার থেকে শুরু করে বিভিন্ন নাম সর্বস্ব এনজিও কে দিয়ে সরকারি প্রচারণায় গণভোটের সপক্ষে অবস্থান নেওয়া, এটাও তো একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে কি সর্বোচ্চ নিরপেক্ষতা। তো এখানেও তো তারা তাদের নিরপেক্ষতা হারাইছে এবং টোটাল প্রশাসন যন্ত্রকে ব্যবহারটাও করছে। লক্ষ লক্ষ আওয়ামী লীগের ভোটার আছে, দেখা গেছে তাদের সিলগুলো পর্যন্ত গণভোটে তারা মেরেছে, মেরে গণভোটের একটা পার্সেন্টেজ তারা তাদের মতো দেখিয়েছে। তো এই জন্য গণভোটটা আসলে আমার নিজস্ব ব্যক্তিগতভাবেই আমি যেহেতু তৃণমূলের মানুষ, গণভোটের রেজাল্টটা আসলে সরকার ম্যানিপুলেটিং রেজাল্ট, এবং এটা তারা তাদের মন মতো করে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে আপনি একটা ওই যে কনস্টেবল থাকে সেই পর্যন্ত গণভোটে ক্যানভাস করতেছে, ভোটের লাইনে দাঁড়ায় যে হ্যাঁ ভোট দিও, হ্যাঁ ভোট দিও, না দিও না, এরকম করে কিন্তু নিজের চোখে আমার দেখা আমি যখন ভোট দিতে যাই। তো এই জিনিসগুলো তো দৃষ্টিতে পড়ছেই। তো এখন এটা নিয়ে জামাত ইসলাম গণভোট কার্যকর, এখন আইনে পাশ হলো, এখন দেখা যাক এই গণভোট কার্যকর হবে না নতুন করে গণভোট হবে আইনের আওতায় নিয়ে এসে, সংবিধান কি বলে, সর্বোচ্চ আদালত কি বলে, এগুলো নিয়ে বিবেচনা করি তখন ফয়সালা হবে। মানে একটা এখন দেখা যাক, অনেক কিছু ঝুলন্ত মনে হচ্ছে আপনার কথায়। আমি সালাউদ্দিন আলভী ঝুলন্ত আপনার কাছ থেকে, আপনি বলছিলেন, আপনি নিশ্চয়ই আসিফ আসিফ পাপিয়ার বক্তব্যের প্রসঙ্গেও বলবেন এবং আপনাদের মানে কর্মসূচি সম্পর্কেও বলবেন। দেখুন, গণভোট নিয়ে আসলে আজকে পাপি আপা একটা নতুন তথ্য দিল যে রেজাল্ট ম্যানিপুলেট করা হয়েছে। এটা কিন্তু সরকার কখনো, মানে বর্তমান সরকার বা সরকারের কোনো সংসদ সদস্য আমি সংসদে শুনিনি। সংসদের বক্তব্যগুলো তো একেবারে বসে টেবিল ওয়ার্কের মতো শুনতে হয় বা শোনা হয়, সেখানে কোনোদিন শুনিনি এতগুলো সংসদ সদস্য কথা বললো। প্রায় সবাই গণভোট নিয়ে নানা কথা বলেছে, কিন্তু এরকম কথা কেউ এখন পর্যন্ত বলে নাই যে ম্যানিপুলেট হয়েছে। যাই হোক, এই কথা হয়তো আমার কাছে মনে হয় যে দেশবাসীর কাছে খুবই হতাশাবাদী। গণভোট নিয়ে না বললেও মানে কিন্তু বলছেন, আপনারা বলছেন, আর আপনাদের দল থেকেই বলছে যে, যেমন হাসনাত আব্দুল্লাহর বক্তব্য বলি, তিনি সম্প্রতি বলেছেন জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও আসলে ফলাফলের পরে সেই ভোট চুরির ঘটনা ঘটেছে। আমি তার কথাকে যদি ব্যাখ্যা করি, মানে নির্বাচন প্রসঙ্গেই বলছেন যে ভোট চুরি তখন হয়েছে, আর জামাতের আমির বলছেন যে জামাত ভোটে, ইসলামী তো বলছে তারা জিতে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছিল, হ্যাঁ মানে খবর আমির ছিলাম সাহেব না বলছেন হচ্ছে। যে ষড়যন্ত্র করে 11 দলীয় জোটকে হারিয়ে দেওয়া হয়েছে, মানে মনে হচ্ছে যে আপনারা জিতে যেতেন, দেখুন, ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া নির্বাচনের হয়েছে। এই প্রক্রিয়া এটা আলাদা একটা ইস্যু, এটা নিয়ে মানে আলোচনা করা যায়। আমি যদি মানে খুব 1 মিনিটে শেষ করি, সেটা হলো ষড়যন্ত্র নানাভাবে করার সুযোগ আছে। আমি আমার ছোট্ট নির্বাচনী অভিজ্ঞতা থেকে বলি, আমার এখানে প্রতিদিন ষড়যন্ত্র করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তা হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তারা যাতে তাদের দলীয় হয় সেটার জন্যে প্রধান মানে রিটার্নিং অফিসার যিনি আছেন তার সাথে বসে পরিকল্পনা করা হয়েছে।
এবং যে অফিসার কম্পিউটারের হিসাব নিকাশ করবেন কম্পিউটার ম্যানের সাথে পরিকল্পনা করে করা হয়েছে, তাকে আমাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে। এরপরে অফিসার যারা আছে, আমার এখানে 122টা কেন্দ্র আসে, 122টা কেন্দ্রের মধ্যে নির্বাচনের আগের দিন 88 জন অফিসারকে পরিবর্তন করা হয়েছে। এটা আমরা আগে থেকে তালিকাটা পেয়ে দেখলাম যে সব পদধারী নেতা, বিভিন্ন স্কুলের টিচার, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ঠিক আছে, কিন্তু পদধারী নেতা। আমি অভিযোগ করলাম, পদ সহ তালিকা সহ তাদেরকে দিলাম। বাধ্য হয়ে তখন আমি বলছি এটা যদি না দেন আমি গণমাধ্যমে এখন প্রকাশ করব এবং আপনাদের ব্যাপারে আমরা মিছিল মিটিং করব, প্রয়োজনে হরতাল ডাকবো। আমি এই কথা বলেছি, প্রয়োজনে হরতাল ডাকবো, এখানে করবো, আমি নির্বাচন করব না, নির্বাচন বয়কট করবো। তারপরে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এই জন্য ম্যানিপুলেশনের যে ইস্যু আছে বা রেজাল্ট পরিবর্তনের যে ইস্যু আছে, এগুলো নানাভাবে নানা দিক থেকে হয়েছে। কিন্তু তিনি যেখানে এক বাক্যে বলছেন যে পুরো গণভোটের রায়টাকে একসাথে পরিবর্তন করে দেওয়া হয়েছে, এটার সুযোগ কিন্তু এখনো আছে। এটা কতটুকু পরিবর্তন করা হয়েছে, কি রেজাল্ট হয়েছে, এটা চাইলে পাপিয়া আপা একজন সুপ্রিম কোর্টের আইনজীবী রিড করতে পারে এই রেজাল্ট নিয়ে, এবং সরকার তার নিজেদের সরকার। সুতরাং নির্বাচন কমিশনকে বললে এখন আবার ভোটগুলো গণনা করে সেগুলো নিয়ে একটা মানে সুষ্ঠু রেজাল্ট প্রকাশ করতে পারে। এটা নিয়ে মানে আশঙ্কা প্রকাশ করা, বক্তব্য দেওয়ার আসলে আমি মনে করি ওনার সরকার দলের পক্ষ থেকে সুযোগ নেই। বিরোধী দল আমরা যারা আছি, মানে আপনারাও তো করতে পারেন না সেটি, আপনাদেরও অনেক ঝানু ঝানু আইনজীবী আছেন, তারাও তো আমি তো করতে পারেন। বললাম যে আপনারাও তো আমরা শুধুমাত্র ষড়যন্ত্রের আমাদের কথা জায়গা বলে থেকে যাচ্ছেন। আমরা তো এই অভিযোগ করি না যে এই রেজাল্ট কিন্তু সঠিক। নির্বাচন নিয়ে তো বলি, অভিযোগ করছেন। আমরা তো বলি যে গণভোটের রায়ের যে আছে, এই রায়টা জনগণের রায়। সুতরাং এটা নিয়ে তো আমরা কথা বলতে চাই না, এটা নিয়ে করছেন, এই রায় বাস্তবায়ন করবেন সেটাই আমরা চাই। সেই আর রায় বাস্তবায়ন নির্বাচনের করার রায়, জাতীয় জন্যে নির্বাচনের রায়, সেটি জনগণের রায় না। আমি তো বলছি নির্বাচনের রায় জনগণের রায়, জনগণের রায়কে ম্যানিপুলেট করা হয়েছে কোথাও কোথাও। হুম। যেখানে যেখানে ম্যানিপুলেট করা হয়েছে সেই জায়গা থেকে আমাদের লোকজন করেছে, আবেদনও করেছে, কথাও হচ্ছে সেগুলো নিয়ে। সেই বিষয়গুলো নিয়ে একটা একটা করে মানে আলোচনা করা যায়। রেজাল্ট হয়ে যাওয়ার পরে, সব রাত 8:30টার সময় রেজাল্ট হয়ে যাওয়ার পরে কয়েকটা টেলিভিশনের সংবাদ চলে আসছে, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহেব বিজয়ী, আমি পরাজিত। কয়েকটা টেলিভিশনে নিউজ আসছে, আমার কাছে এখন পর্যন্ত ওই টেলিভিশনগুলোর স্ক্রিনশট আছে, ভিডিওগুলো আছে। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি সহকারী রিটার্নিং অফিসার যিনি আছে ওনাকে ভিডিও পাঠাই বললাম যে মানে উনি একজন ম্যাডাম ছিলেন, আমি বললাম যে এটা কিভাবে হইলো যে রেজাল্ট এরকম চলে আসে, অথচ আমরা সামনে বসে আছি, আপনার সামনে রেজাল্ট যাচ্ছে, মানে রেজাল্ট আমরা দেখতেছি একটা, এখনো 33টা কেন্দ্রের ফলাফল বাকি, অথচ টেলিভিশনগুলোতে আমি পরাজিত হয়ে গেছে। এভাবে নানাভাবে নানা দিক থেকে নানা ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে। এবার আসে গণভোটের জায়গায়। দেখুন, গণভোটকে এখন অবৈধ বলা হচ্ছে, গণভোটের প্রক্রিয়াকে মানে যথাযথ হয়নি এরকম বলা হয়েছে, গণভোট ইভেন ছিলই না এটা কথা বলা হচ্ছে। অথচ গণভোটের পক্ষে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং ভোট চেয়েছেন, নিজে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছেন। তাহলে তখন কেন এই অবৈধ একটা কাজের পক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী পরিষদ, সকল সংসদ সদস্যরা একবার ডাক ডুল পিটিয়ে ভোট চাইলো? কেন এটা বললো যে গণভোটটা আপনারা দেন, গণভোট হলে দেশের জন্য সার্থক হবে, কার্যকর হবে, ভালো হবে? এই কথাগুলো তখন কেন বললো? এটা কারণেই এই যে হাসনাত আব্দুল্লাহর কথা আপনি বলেছেন, হাসনাত আব্দুল্লাহই বলেছেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই সনের একটা অন্তহীন প্রতারণা। এখন সরকারের যে আচরণ, এটা জনগণের সাথে একটা অন্তহীন প্রতারণা। এবং এটা যখন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তখন পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেন নাই যে কেন তারা এই প্রতারণা করেছেন। পরবর্তীতে তিনি আবার এটার পক্ষে, যে তারা যে প্রতারণা করেছে এটার পক্ষে বলেছেন যে আমরা এই প্রতারণাটা এই জন্য করেছি যাতে আমরা ক্ষমতায় আসতে পারি, ক্ষমতায় আসতে পারি না, যাতে নির্বাচন হওয়া যাতে আমরা যাতে একটা নির্বাচন, যাতে নির্বাচন হয়, ক্ষমতায় আসতে পারি, এটা বলা পথটা তো বন্ধ হয়ে যাইতো যদি আমরা এই সুযোগটা না পাইতাম। নির্বাচনের পথটা কি আসলে বন্ধ হয়ে যেত? এই যে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা, এটা খুব বেশি দিন বানানো যায় না। এই কাজ খুব বেশি দিন করা যায় না। এটা মানুষ খুব সহজেই বুঝে যায়। এটা কোনো কথার মধ্যে পড়ে যে একটা নির্বাচন হওয়ার জন্য এত বড় প্রতারণা আপনি করতে পারবেন যে বলবেন যে হ্যাঁ ভোটের, কিন্তু আপনি কি ওই সিচুয়েশনটা একটু বলবেন? তারপরে বলেন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আজকে প্রতারণা, সেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণার কথাটা বলার আগে কিন্তু একাধিকবার তিনি বলেছেন আমি গণভোটের পক্ষে। আপনার মনে থাকার কথা, সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন আমরা তো গণভোটের পক্ষে, কিন্তু গণভোট নির্বাচনই তো বাংলাদেশে হতো না। গণভোট নির্বাচনের দিন ছাড়া যাতে না হয়, গণভোট বিরোধী দল
অন্যান্য সদস্য যারা এখন যারা আছে 11 দলীয় জোটের, তারা সবাই আগে চেয়েছিল এবং জি এটা আগে করার সালাউদ্দিন জন্য আইয়ুবী, আপনি আন্দোলন একটু সংগ্রাম প্রশ্নটা করেছে। একটু যদি তখন প্রশ্নটা নিতেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে আমি গণভোটের পক্ষে, গণভোট একসাথে হবে, এটা একটু খুব আপনার